এই গ্রামটির নাম হলো সুন্দরপুর গ্রাম। এই গ্রামে বসবাস করে একটি ছোট্ট পরিবার। এই পরিবারে বসবাস করে সুদর্শন, তার মা এবং সুদর্শনের স্ত্রী। সুদর্শনের স্ত্রীর নাম হলো শ্যামলী। শ্যামলী খুবই শান্ত এবং ভদ্র। সারাদিন এক মনে কাজ করে যায়, তারপরেও শাশুড়ির কাছে ভালো মুখ পায় না। সব সময় শাশুড়ি তাকে খিটির খিটির করে আর সমস্ত কাজের দোষ ধরে। শাশুড়ির আচরণে শ্যামলী খুবই কষ্ট পায়, কিন্তু কিছুই বলে না। একদিন সকালবেলায় শ্যামলী তার স্বামীর সঙ্গে বসে গল্প করছে, আর ঠিক সেই সময় তার শাশুড়ি কোথা থেকে এসে হাজির হয়েছে। এই যে বৌমা, তুমি তো বেশ সকাল সকাল আমার ছেলের সঙ্গে গল্প জুড়েছ। তা রান্না বান্নাটা কে করবে? কোনো কাজই তো তুমি টাইম মতন করতে পারো না। তা রান্না বান্নাটা একটু টাইম মতন করো বাছা। তারপর শ্যামলী কোনো কথা না বলে রান্না বসিয়ে দেয়, আর এক মনে ভাবতে থাকে সে কী করলে শাশুড়ির কাছে মন পাবে। শাশুড়ি তো একদম তাকে দেখতেই পারে না দু চোখে, কী করবে তার জন্য। এমনটাই ভাবতে ভাবতে রান্না করছিল, আর সেই সময় শ্যামলীর শাশুড়ি হাঁক পাড়ে। কই গো বৌমা, রান্না টান্না হলো? আমার ছেলেটা তো কাজে যাবে নাকি? একটু হাত চালিয়ে করো বাপু। শাশুড়ির কথা শেষ হতে না হতে শ্যামলীর স্বামী সুদর্শন চলে আসলো। শ্যামলী, আমি দোকানে গেলাম, তুমি মাকে টাইম মতন খেতে দিয়ে দিও। জানি মা একটু খিটির খিটির করে, কিন্তু কি করবে বলো, উনি তো আমাদের গুরুজন। ঠিক আছে, তুমি চিন্তা করো না। উনি যাই বলুক না কেন, আমি তো ওনাকে মাই মনে করি, তাই ওনার কথা আমার গায়ে লাগে না। আমি জানি তুমি কিছুই মনে করো না, কিন্তু আমার খুব খারাপ লাগে। কিন্তু কি করব বলো, আমারও তো কিছু করার নেই। এই কথা বলে সুদর্শন তার দোকানের দিকে রওনা হলো। সুদর্শনের ছোট্ট একটি চায়ের দোকান আছে। শ্যামলী আবার রান্নায় মনোযোগ দিয়েছে। রান্না করতে করতে সে শুধু শাশুড়ির কথাই ভাবছে, যে একটু পরেই শাশুড়িকে খেতে দিতে হবে, কিন্তু কোনো রান্নাই শাশুড়ির পছন্দ হয় না। কি করবে সে কিছুই বুঝতে পারে না। এদিকে সুদর্শন তো দোকানে গিয়ে চা বসিয়ে দিয়েছে, কিন্তু কোনো খরিদ্দার নেই। এমন সময় প্রত্যেক দিন ওর দোকানে ভিড় হয়ে যায়, চা দিয়ে গুলোতে পারে না, কিন্তু আজ কোনো খরিদ্দার নেই। সেটা নিয়ে সুদর্শন ভীষণ চিন্তায় পড়ে গেছে। কি হলো, আজ কোনো খরিদ্দার নেই কেন? এমন সময় তো আমি চা দিয়ে কুলোতে পারি না, আজ কি হলো এমন? বলি, রান্না কি হলো বৌমা? আজ কি দুটো খেতে পাবো? আমার তো খুব খিদে পেয়ে গেছে। খিদের চোটে পেটের মধ্যে ছুঁচো দৌড়োদৌড়ি করছে। কিছু খেতে দাও এবার। শ্যামলী রান্না করতে করতে সবই শুনতে পায়, আর তাড়াতাড়ি করে শাশুড়ির খাওয়ার ব্যবস্থা করে ফেলে। শাশুড়িকে খেতেও দিয়ে দেয়। শাশুড়ি প্রত্যেক দিনের মতন খেতে খেতে আবার খাওয়ার দোষ খুঁজতে শুরু করে দেয়। বৌমা, ও বৌমা, একবার এদিকে আসো দেখিনি। তোমার চাঁদ বদল মুখখানা একটু দেখি। শ্যামলী শাশুড়ির গলার আওয়াজ শুনতে পেয়ে ভীষণ ভয় পেয়ে গেছে, আবারও বুঝি কোনো দোষ বার করবে। কিন্তু শাশুড়ি তো ডেকেছে, যেতে তো হবেই, তাই সে রওনা দিল। এই এই তো, আসো তো দেখি তোমার মুখখানা একটু। বলি, তুমি এগুলো রান্না করেছো? কি রান্না করেছো শুনি? কোনোটাই তো মুখে দেওয়া যাচ্ছে না। কেন মা, কি হয়েছে? রান্না কি খুব খারাপ হয়েছে? আপনি খেতে পারছেন না বুঝি? না না, খুব সুস্বাদু হয়েছে তোমার রান্না। এমন করে রান্না করো বলি, তোমার বাপ মাকে কিচ্ছু শিখায়নি তোমাকে? তারপর শ্যামলীর শাশুড়ি না খেয়ে উঠে পড়ে, আর সেটা দেখে শ্যামলীর খুবই মন খারাপ হয়। মন খারাপ করে শ্যামলী খাটের উপর বসে আছে, আর মনে মনে ভাবছে এই কষ্টের কথা সে কাকে বলবে। কতই না চেষ্টা করে কাজ দিয়ে, ব্যবহার দিয়ে শাশুড়ির মন জয় করার, কিন্তু পারে না। অনেক অপেক্ষার পরে সুদর্শনের চায়ের দোকানে একটিমাত্র খরিদ্দার এসেছে, আর ঠিক সেই সময় সুদর্শনের মা গিয়ে হাজির হয়েছে তার বউয়ের নিন্দামন্দ করার জন্য। বলি, কি বাছা, আমাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। তোমার ওই গুণধর বউটির জন্য কি আমি দুমুঠো খেতেও পর্যন্ত পারবো না? সে রান্না পারে না, কোনো কাজকর্ম করতে পারে না, তা কি করব তাকে নিয়ে আমি? এমন রান্না করেছে আমি মুখে দিতে পারলাম না, ছ্যা 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 ছ্যা।
সুদর্শনের খরিদ্দারের সামনে তার মায়ের যে আচরণ তার জন্য খুবই লজ্জা পেল, কিন্তু কিছুই বলতে পারল না। সুদর্শন তার মাকে যথেষ্ট সম্মান করে। মা তার বউয়ের নামে অনেক কথা বলে বাড়ি চলে যায়। শ্যামলী মনের কষ্টে পুকুর পাড়ে এসে স্নান করতে এসে বসেই রইল। সে মনে মনে অনেক কথা ভাবতে থাকলো। এমন সময় তার পাশের বাড়ি এক বান্ধবী চুপি চুপি এসে তাকে চমকে দিল। তারপর শ্যামলী তার বান্ধবীর কাছে সব কথা খুলে বলল। তুই চিন্তা করিস না, এইরকম সমস্যা সব বাড়িতেই হয়, শাশুড়িরা একটু অমনি হয়। দিদি, গল্প করতে করতে অনেক সময় চলে গেল, এখন আমাকে বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে আমার, যাই গো। বাড়িতে এসে শ্যামলী আবারও খাটের উপর বসে কান্নাকাটি করতে থাকে। তখন সুদর্শন দোকান থেকে বাড়ি ফিরে আসে, আর এসেই দেখতে পায় শ্যামলী কান্না করছে। সুদর্শনকে দেখে শ্যামলী আরও জোরে জোরে কান্না করতে থাকে। আরে শ্যামলী, কি হয়েছে? তুমি কান্না কেন করছো? আমি জানি মা আমার দোকানে গিয়েছিল, আমার একটা খরিদ্দারের সামনে যা নয় তাই বলে এসেছে। আজ বিশ্বাস করবে না, আমার যা লজ্জা লেগেছে তার বলার কথা নয়। মা আজকে যেটা করেছে খুবই খারাপ করেছে, আমার একদম ভালো লাগেনি মায়ের আজকে ব্যবহারটা। শোনো, মাকে একটু কায়দা করে বোঝাতে হবে। আমি একটা ফোন দিয়ে এঁটেছি, আমার কথা মতন কাজ করো, দেখবে আমাদের সংসারে আবার শান্তি ফিরে আসবে, কিছু মনে করো না। সুদর্শন মাকে শিক্ষা দেওয়ার জন্য মনে মনে একটা ফোন দিয়ে এসেছে, আর সেই ব্যাপারে শ্যামলীর সঙ্গে আলোচনা করে নিল গোপনে। তারপর সুদর্শন আর শ্যামলী দুজনের মধ্যে ইচ্ছে করে খুব ঝগড়া শুরু করে দেয়। দুজনের মধ্যে এমন ঝগড়া শুরু করে দেয় যে পাশ থেকে শাশুড়ি শুনে খুবই আনন্দ পেতে থাকে। বেশ হয়েছে, এখন দেখ কেমন লাগে। পরের মেয়েকে একটু টাইটে রাখতে হয়, নয়তো মাথায় চড়ে বসে। ঝগড়া করতে করতে তারা বাইরে চলে এসেছে। শ্যামলী ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, সে বাপের বাড়ি চলে যাবে। আর ব্যাগপত্র গুছিয়ে নেওয়াতে তার শাশুড়ি একটু ভয় পেয়ে গেছে। হে ভগবান, এ তো বৌমা ব্যাগপত্র গুটিয়ে নিয়েছে বাপের বাড়ি যাবে বলে। না না না, বাপের বাড়ি যেতে দেওয়া যাবে না, বাপের বাড়ি গেলে তো সব কাজ আমাকে করতে হবে, বৌমাকে আটকাতে হবে, খোকাকেও আটকাতে হবে, বৌমাকে যেন বাপের বাড়ি যেতে না দেয়। তারপর শাশুড়ি আস্তে আস্তে উঠে আসে। বলি কি খোকা, বৌমাকে বাপের বাড়ি যেতে দিস না, ও তো আমাদের ঘরের লক্ষ্মী, তাই না? বাপের বাড়ি যেতে দিস না। সুদর্শন তার মায়ের কোনো কথাই শোনে না, শ্যামলীকে বাড়ি পাঠিয়েই ছাড়বে। এদিকে সুদর্শনের মা খুবই কান্নাকাটি জুড়ে দিয়েছে। সুদর্শনের মা কখনোই চায়নি তার বৌমা চলে যাক, শুধু চেয়েছিল বউটাকে একটুখানি মাঝে মাঝে জ্বালা যন্ত্রণা দেবে, বকাঝকা দিয়ে তাকে রাখবে। কিন্তু এখন দেখছে সবই উল্টে গেল, বৌমা চলে গেলে সমস্ত কাজই তাকে করতে হবে। ধুর, কি ভাবলাম আর কি হলো, বউটা এরকম বাপের বাড়ি চলে যাবে সেটা তো আমি বুঝতে পারিনি, তাহলে এরকমটা কখনোই করতাম না। বাপের বাড়ি চলে গেলে সংসারের কাজগুলো কে করবে? শ্যামলী কারোর কথা পাত্তা না দিয়ে একটা গরুর গাড়ি চেপে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। মা, ও মা, একটু চা করে দাও তো আমাকে, আর রাতের খাবারের জন্য একটু বিরিয়ানি বানাও, বেশ শান্তি করে খাবো। আজ ঘরটা বেশ শান্তি শান্তি লাগছে। আমি কিচ্ছু বানাতে পারবো না, তুই বানিয়ে এটা নিয়ে খা, যা খাবি খা, তো আমাকে বলবি না। সুদর্শন বসে বসে মায়ের কথা শুনছে আর খুব মজা পাচ্ছে। চা করব, আবার বিরিয়ানি বানাবো, তারপরে কত বাসন হবে, সেগুলো ধোবো, কি যে কপাল আমার। কত করে বললাম বৌমাকে বাপের বাড়ি পাঠাস না, পাঠাস না। এই সমস্ত কাজের কথা ভাবতে ভাবতে সুদর্শনের মায়ের খুবই শরীরটা খারাপ হতে লাগলো। বেশ কিছুক্ষণ মায়ের কোনো আওয়াজ না পেয়ে ভাবতে লাগলো, কি হলো, মা তো অনেকক্ষণ ধরে কথা বলছে না, একবার গিয়ে দেখি তো কি ব্যাপার, এরকম হঠাৎ করে চুপ করে গেল কেন? রান্নাঘরে সুদর্শন এসে দেখছে মা অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর তুলে নিয়ে এসে খাটে শুইয়ে দেওয়ার পর জ্ঞান ফিরেছে। খোকা, যা না, বৌমাকে নিয়ে আয়, যা, আমি আর কখনো এমনটা করব না, এই আমি কথা দিলুম, যা, তাড়াতাড়ি যা। মায়ের মুখে এমন কাকুতি মিনতি শুনে সুদর্শনের মনটা গলে গেল। তারপর বেরিয়ে পড়ল রিক্সা নিয়ে
বউকে আনতে। গিয়ে মোটেও দেরি করলো না। সুদর্শন একটা গরুর গাড়ি খুঁজে শ্যামলীকে তার মধ্যে বসিয়ে বাড়ির দিকে রওনা দিল, কারণ বাড়িতে অসুস্থ মাকে রেখে গেছে। শ্যামলী এবং সুদর্শন দুজনেই আজ ভীষণ খুশি। তারা আজকে এই নাটকটা করেছে বলেই আজকে এত সুন্দর দিনটা তারা দেখতে পেল। শ্যামলীকে নিয়ে সুদর্শন বাড়ি চলে আসলো। তারপর একই টেবিলে তিনজনা খেতে বসেছে। তাদের মধ্যে আজ ভীষণ ভাব, আর কোনো অশান্তি নেই। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।